রাধে রাধে এভরিওয়ান, প্রাইড সাহিত্য ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বিয়ের আগের রাত। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করি। আগামীকাল আমার বিয়ে। ঘর ভর্তি আলো, হাসি, আত্মীয় স্বজনের কোলাহল, সবাই খুশি, কিন্তু আমি আয়নার সামনে বসে আছি বিয়ের শাড়ি পরে। নিজেকে চিনতেই পারছি না। মনে হচ্ছে আমি যেন নিজের জীবনটা নিজের হাতে হারিয়ে ফেলছি। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। আমি ভুরু কুঁচকে বললাম, এই সময় কে? কেউ উত্তর দিল না। আমি গিয়ে দরজা খুললাম, দেখলাম ঈশা দাঁড়িয়ে। আমি বললাম, এখন তুই এখানে কেন? সবকিছু তো শেষই হয়ে গেছিল। ঈশা একটু হেসে বলল, শেষ হয়েছিল না, আমরা শেষ করে দিয়েছিলাম। ঘরটা হঠাৎ খুব নীরব হয়ে গেল। ঈশা ধীরে বলল, তুই কি সত্যি সুখী? আমি চুপ। উত্তরটা আমার নিজের কাছে পরিষ্কার ছিল না। ঈশা আমার কাছে এসে দাঁড়ালো। একবার চোখে চোখ রেখে বল, তুই সুখী? আমি ওর চোখের দিকে তাকালাম আর বুঝলাম আমি মিথ্যে বলতে পারবো না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ঈশা ধীরে বলল, তুই এখন আমাকে ভালোবাসিস, তাই না? আমি কাপা গলায় বললাম, ভুলতে পারি। ঈশা চোখ বন্ধ করলো। এক ফোঁটা জল ওর গাল বেয়ে পড়ল। আমিও পারিনি। আমার মাঝে এতদিনের দূরত্বটা যেন এক মুহূর্তে ভেঙে গেল। কিন্তু বাস্তবতা, আগামীকাল আমার বিয়ে। আমি ফিসফিস করে বললাম, এখন আর কিছুই করার নেই। ঈশা ধীরে মাথা নেড়ে বলল, আছে। আমি অবাক হয়ে তাকালাম। ঈশা বলল, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে শেষ মুহূর্তেও সিদ্ধান্ত বদলানো যায়। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। তুই কি আমার সাথে আসবি? ঘড়ির কাঁটা টিকটিক করছে, বাইরে বিয়ের প্রস্তুতি চলছে, আর ভেতরে আমার জীবন একটা সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। আমি চোখ বন্ধ করলাম। একদিকে পরিবার, সমাজ, সবকিছু, অন্যদিকে আমার সত্যিকারের ভালোবাসা। আমি ধীরে চোখ খুললাম, ঈশার হাতটা ধরলাম আর বললাম, চল। ঈশার চোখে বিস্ময়, তারপর এক অদ্ভুত শান্তি। আমরা দুজন নিঃশব্দে দরজা দিয়ে বেরিয়ে এলাম। পেছনে ফেলে এলাম সব নিয়ম, সব ভয়, শুধু নিয়ে গেলাম ভালোবাসা। রাত তখন অনেক গভীর। আমি আর ঈশা দৌড়াচ্ছি অন্ধকার রাস্তা ধরে। পেছনে ফেলে এসেছি আলো, মানুষ, আর একটা সাজানো জীবন। আমার শ্বাস দ্রুত ওঠানামা করছে। আমি বললাম, আমরা ঠিক করছি তো? ঈশা এক মুহূর্ত থামলো, আমার হাতটা শক্ত করে ধরলো। ভয় লাগছে? আমি একটু চুপ করে বললাম, তোর সাথে থাকলে ভয় লাগে না। ঈশা হালকা হাসলো, তাহলে ঠিকই করছি। আমরা একটা ফাঁকা বাস স্ট্যান্ডে এসে থামলাম। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কুকুরের ডাক। আমি বেঞ্চে বসে পড়লাম। এখন আমরা কোথায় যাব? ঈশা আকাশের দিকে তাকালো, যেখানে কেউ আমাদের চিনবে না। আমি একটু চিন্তিত হয়ে বললাম, আর আমার পরিবার? ঈশা চুপ করে বলল। কিছুক্ষণ পর ধীরে বলল, তুই চাইলে ফিরে যেতে পারিস। আমি সঙ্গে সঙ্গে মাথা নাড়লাম, না, এবার আর না। ঠিক তখনই আমার ফোনটা বাজতে শুরু করলো। মা কল করেছে। আমার হাত কাঁপতে লাগলো। ঈশা বলল, রিসিভ কর। আমি কাঁপা হাতে ফোনটা ধরলাম। ওপাশ থেকে মায়ের কাঁদো কাঁদো গলা, তুই কোথায়? সবাই তোকে খুঁজছে। আমার গলা আটকে গেল। আমি ভালো আছি। মা বলল, এভাবে চলে গেলি কেন? আমার চোখ দিয়ে জল বেয়ে পড়ছিল। আমি শুধু বললাম, আমি আমার মতো বাঁচতে চাই। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর মা ধীরে বলল, তুই সুখী থাকলে আমি কিছু বলবো না। কলটা কেটে গেল। আমি চুপ করে বসেছিলাম। ঈশা আমার পাশে এসে বসলো। সব ঠিক। আমি মাথা নেড়ে ওর কাঁধে মাথা রাখলাম। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। ঈশা ধীরে বলল, হ্যাঁ, এবার আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। ভোরের আলো আস্তে আস্তে ফুটতে শুরু করলো। আকাশটা হালকা নীল হয়ে উঠেছে। আমি ঈশার দিকে তাকিয়ে হেসে বললাম, জানো, আমি প্রথমবার সত্যি করে বাঁচছি। ঈশা আমার হাতটা ধরলো, আমিও। সেদিন সূর্য উঠেছিল, কিন্তু শুধু একটা নতুন দিনের জন্য না, একটা নতুন জীবনের জন্য। নতুন শহর, সবকিছু অজানা,
অচেনা রাস্তা, মানুষ, পরিবেশ সবই নতুন। আমি আর ঈশা একটা ছোট্ট ভাড়া করা ঘরে দাঁড়িয়ে আছি। ঘরটা খুব সাধারণ, একটা বিছানা, একটা জানলা আর একটুখানি আলো। আমি চারিদিকে তাকিয়ে হালকা হাসলাম। এটাই আমাদের নতুন শুরু। ঈশা আমার পাশে এসে দাঁড়ালো। হ্যাঁ, ছোট কিন্তু নিজের। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমার কাছে এটা অনেক বড়। কয়েকদিন কেটে গেল, আমরা নতুন জীবনটা গুছিয়ে নিতে চেষ্টা করছি, কিন্তু বাস্তবতা এত সহজ ছিল না। টাকা কমে আসছে, চাকরি নেই। আমি একদিন বললাম, এভাবে আর কতদিন চলবে? ঈশা চুপ করেছিল, তারপর ধীরে বলল, আমি চেষ্টা করছি। ওর কণ্ঠে ক্লান্তি ছিল। সেদিন রাতে আমাদের প্রথম ঝগড়া হলো। আমি একটু রাগ করে বললাম, সবকিছু ছেড়ে এসেছি, কিন্তু যদি কিছুই ঠিক না হয়। ঈশা হঠাৎ চুপ পড়ে গেল। তারপর বলল, তুই কি অনুতপ্ত? আমার বুকটা ধক করে উঠল। আমি কিছু বলতে পারছিলাম না। ঘরটা নিস্তব্ধ, দুজন দুই দিকে বসে আছি। হঠাৎ বুঝলাম, ভালোবাসা থাকলেই সব সহজ হয় না, তাকে টিকিয়ে রাখার জন্য লড়তেও হয়। আমি ধীরে উঠে ঈশার কাছে গেলাম, ওর সামনে বসে হাতটা ধরলাম। আমি অনুতপ্ত না। ঈশা আমার দিকে তাকালো। আমি বললাম, আমি শুধু ভয় পাচ্ছি তোকে হারানোর। ঈশার চোখে জল চলে এলো। আমি তোকে কখনো ছেড়ে যাব না। আমরা দুজন একে অপরকে জড়িয়ে ধরলাম। সেদিন বুঝলাম, ঝগড়া মানেই শেষ না, বরং কখনো কখনো আরো কাছাকাছি নিয়ে আসে। পরের দিন ঈশা একটা ছোট্ট কাগজ পেয়ে গেল। আমি ওর জন্য দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। ও ফিরে এসে হাসলো। আজ থেকে সব ঠিক হয়ে যাবে। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। জানলার বাইরে সূর্য ঢলে পড়েছে। আমরা দুজন একসাথে দাঁড়িয়ে আছি। কষ্ট আছে, ভয় আছে, কিন্তু ভালোবাসা তার থেকেও বড়। নতুন শহরে আমাদের জীবনটা ধীরে ধীরে গুছিয়ে আসছিল। ছোট্ট ছোট্ট সুখ, একসাথে থাকা, সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু শান্তি বেশি দিন টিকলো না। সেদিন বিকেলে আমি একা ছিলাম ঘরে। ঈশা তখন কাজে গেছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আমি ভেবেছিলাম ঈশা এসেছে। দরজা খুলতে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আমার কাকা। ওর চোখে রাগ, কণ্ঠে কঠোরতা। এখানে লুকিয়ে আছিস? আমি কিছু বলতে পারলাম না। ও ভেতরে ঢুকে চারিদিকে তাকালো। এই জীবনটা বেছে নিয়েছিস? আমি সাহস করে বললাম, এটাই আমার জীবন। ঠিক তখনই ঈশা ফিরে এলো। দরজার সামনে দাঁড়িয়ে সব শুনে ফেলল। কাকা ঈশার দিকে তাকিয়ে বলল, তুই সব নষ্ট করেছিস। আমি চিৎকার করে বললাম, না, এটা আমার সিদ্ধান্ত। ঘরটা উত্তপ্ত হয়ে উঠল। কাকা ধীরে বলল, শেষবার বলছি, বাড়ি ফিরে চল। আমি মাথা নাড়লাম, আমি ফিরবো না। কাকা হঠাৎ কাছে এসে নিচু গলায় বলল, তাহলে এর ফল ভালো হবে না। আমার বুকটা ধক করে উঠল। ঈশা এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। ওকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। কাকা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোদের এই সম্পর্ক আমি মানি না, আর মানাতেও দেব না। ও চলে গেল। দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। ঘরটা নিস্তব্ধ। আমার হাত কাঁপছে। আমি ধীরে বসে পড়লাম। ওরা আমাদের খুঁজে পেয়েছে। ঈশা আমার পাশে বসে হাত ধরল। ভয় পেও না, আমি আছি। আমি ওর দিকে তাকালাম। যদি কিছু হয়ে যায়? ঈশা শক্ত কণ্ঠে বলল, যাই হোক, আমরা একসাথে থাকব। সেদিন বুঝলাম, ভালোবাসা শুধুই সুন্দর না, তার জন্য লড়তেও হয়। কিন্তু আমরা জানতাম না এই হুমকিটা শুধু শুরু, নাকি এরপরে আরো বড় ঝড় আসছে। সেই দিনের পর থেকে আমাদের জীবনটা যেন অদ্ভুত ভয় আর অস্বস্তিতে ভরে গেল। আমি আর ঈশা বাইরে বের হলেও বারবার পেছনে তাকাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ আমাদের নজরে রাখছে। একদিন সন্ধ্যায় ঈশা এখনো কাজ থেকে ফেরেনি। ঘরের ভেতর আমি একা। ফোনে বারবার কল করছি, কিন্তু সুইচ অফ। আমার বুক ধড়ফড় করতে লাগলো। এত দেরি করছে কেন? ঠিক তখনই অচেনা একটা নম্বর থেকে কল হলো।
আমি কাঁপা কাঁপা হাতে রিসিভ করলাম। ওপাশ থেকে ঠান্ডা গলা, তোর ঈশা আমাদের কাছে আছে। আমার শরীর অবশ হয়ে গেল। কি? ওপাশ থেকে হাসি, বেশ বুদ্ধি দেখালে, ওকে আর জীবিত দেখতে পারবি না। আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। দয়া করে ওকে কিছু করবেন না। ওরা বলল, আগামীকাল সকাল 10টায় পুরনো গুদামে আসবি, একাই আসবি। কলটা কেটে গেল। আমি মাটিতে বসে পড়লাম, চোখ দিয়ে জল থামছিলই না। ঈশা, ঈশা। পরের দিন সকাল, পুরো রাত আমি এক ফোঁটাও ঘুমোতে পারিনি। আমি ঠিক করলাম, যাই হোক আমি যাব। পুরনো গুদাম, ভাঙা অন্ধকার, চারিদিকে নিস্তব্ধতা। আমি ধীরে ভেতরে ঢুকলাম। ঈশা। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ। কিছু লোক সামনে এলো, আর তাদের মাঝে ঈশা, ওর হাত বাঁধা, মুখে ভয়। আমি চিৎকার করে বললাম, ওকে ছেড়ে দিন। ওদের একজন এগিয়ে এলো। শেষবার বলেছিলাম ফিরতে। আমি কাঁপা গলায় বললাম, আমাকে যা খুশি করুন, ওকে ছেড়ে দিন। ঈশা চিৎকার করে বলল, না, কিছু বলবি না। আমার চোখে জল ভরে গেল। লোকটা বলল, তোর একটা সুযোগ আছে। ওকে বাঁচাতে চাইলে আজই সব ছেড়ে বাড়ি ফিরে যা। ঘরটা নিস্তব্ধ। আমার সামনে দুটো পথ, একদিকে ভালোবাসা, অন্যদিকে ঈশার জীবন। আমি ধীরে ঈশার দিকে তাকালাম। ওর চোখ শুধু একটাই কথা, আমাকে ছেড়ে যাস না। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করলাম। তারপর ধীরে বললাম, আমি কোথাও যাচ্ছি না। সবাই অবাক হয়ে গেল। ঈশার চোখ ভিজে উঠল। আমি শক্ত গলায় বললাম, আমরা একসাথে বাঁচবো, না হলে একসাথেই লড়বো। ঘরের ভেতর একটা উত্তেজনা চরমে। ঠিক তখনই দূরে পুলিশের সাইরেনের শব্দ। সবাই চমকে উঠল। লোকগুলো ছুটে পালাতে লাগলো। আমি দৌড়ে গিয়ে ঈশার বাঁধন খুললাম। ও আমাকে জড়িয়ে ধরল। তুই এসেছিস? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কখনো তোকে ছেড়ে যাব না। বাইরে আলো, পুলিশ, মানুষ, সব কিছু বদলে গেল। সেদিন আমরা শুধু একটা জিনিস বুঝেছিলাম, ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে কোনো ভয়, কোনো হুমকি তাকে থামাতে পারে না। সত্যিকারের ভালোবাসার জয় হলো। সবকিছু যেন শেষ হয়ে গেছে, কিন্তু আসলে এটাই ছিল নতুন শুরু। গুদামের সেই ঘটনার পর পুলিশ সব সামলে নেয়। আমি আর ঈশা একে অপরের হাত ধরে দাঁড়িয়েছিলাম। আমাদের চোখে শুধু একটা জিনিস, বেঁচে যাওয়ার স্বস্তি। পরের কয়েকদিন সবকিছু বদলে গেল। আমাদের লুকিয়ে থাকার জীবন শেষ, কিন্তু নতুন একটা বাস্তবতার সামনে। দরজায় আবার কড়া নাড়ার শব্দ। আমার বুক ধক করে উঠল। আমি দরজা খুললাম, দেখলাম আমার মা দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম। মা, তুমি এখানে? মা ধীরে আমার দিকে এগিয়ে এলো, চোখে জল। তোকে একবার দেখার জন্য এসেছি। আমি কিছু না ভেবে জড়িয়ে ধরলাম। অনেক দিন পর এই আলিঙ্গনটা যেন সব কষ্ট ধুয়ে দিল। মা ধীরে বলল, আমি সব জেনে গেছি। আমি ভয় পেলাম। তুমি রাগ করো না। মা আমার মুখটা ধরে বলল, আমি শুধু চাই তুই ভালো থাক। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ঈশা পেছনে দাঁড়িয়েছিল। মা ওর দিকে তাকালো। কিছুক্ষণ চুপ, তারপর ধীরে বলল, ওই মেয়েটা তোকে ভালোবাসে, সেটা আমি বুঝতে পারছি। ঈশা একটু নার্ভাস হয়ে গেল। আমি ওকে কখনো কষ্ট দেব না। মা হালকা হাসলো। তাহলে ওর পাশে থাকিস। সেদিন প্রথমবার মনে হলো আমাদের ভালোবাসাটা হয়তো ধীরে ধীরে স্বীকৃতি পাচ্ছে। সন্ধ্যায় আমি আর ঈশা ছাদের ওপর দাঁড়িয়েছিলাম। আকাশে হালকা তারা। আমি বললাম, সবকিছু এত দ্রুত বদলে গেল। ঈশা আমার হাতটা ধরলো, কিন্তু একটা জিনিস বদলায়নি। আমি তাকালাম। কি? ঈশা হেসে বলল, আমার ভালোবাসা। আমি ওকে জড়িয়ে ধরলাম। আমারও। সেদিন বুঝলাম, ঝড় আসবে, সমস্যা আসবে, কিন্তু দুজন যদি একসাথে থাকি তাহলে সবকিছু পারা যায়। সবকিছু ধীরে ধীরে ঠিক হচ্ছিল, কিন্তু এখনো একটা জিনিস বাকি ছিল, সমাজ। সেদিন সকালে আমাদের বাড়ির সামনে কয়েকজন লোক জড়ো হয়েছে। পাশের ফ্ল্যাটের লোকজন কেউ ফিসফিস করছে, কেউ সরাসরি তাকিয়ে আছে। আমি দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিলাম। আমার বুকটা কাঁপছিল। ওরা আমাদের নিয়ে কথা বলছে।
ঈশা আমার পাশে এসে দাঁড়ালো। সবাই বলবেই। আমি ধীরে বললাম, আমরা কি ভুল করছি? ঈশা আমার দিকে তাকালো, চোখের দৃঢ়তা। ভালোবাসা কখনো ভুল হয় না। ঠিক তখনই একজন বয়স্ক লোক সামনে এসে বলল, এইসব সম্পর্ক আমাদের সমাজে চলে না। চারপাশে গুঞ্জন শুরু হয়ে গেল। আমার হাত কাঁপতে লাগলো। ঈশা আমার হাতটা শক্ত করে ধরলো। চুপ থাকিস না। আমি গভীর শ্বাস নিলাম, ধীরে সামনে এগিয়ে গেলাম। সবাই চুপ হয়ে গেল। আমি বললাম, আমরা কাউকে কষ্ট দিচ্ছি না। একজন মহিলা বলল, তোমরা সমাজের নিয়ম ভাঙছো। আমি শান্ত গলায় বললাম, সমাজ কি শুধু ভয় আর নিয়ম দিয়ে তৈরি? সবাই একে অপরের দিকে তাকালো। আমি আবার বললাম, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা লুকিয়ে রাখার মতো কিছু না। ঈশা আমার পাশে এসে দাঁড়ালো। আমরা কাউকে কিছু প্রমাণ করতে চাই না, শুধু নিজের মতো বাঁচতে চাই। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। কেউ কিছু বলছে না, কিন্তু তো তাদের চোখে প্রশ্ন। আমার মা সামনে এসে দাঁড়ালো ঠিক তখনই। সবাই অবাক। মা বলল, ওরা আমার মেয়ে। সবাই চুপ। মা আবার বলল, ওরা যদি সুখে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার চোখ ভিজে গেল। ঈশা আমার হাতটা আরো শক্ত করে ধরলো। লোকজন ধীরে ধীরে সরে যেতে লাগলো। কেউ কিছু না বলেই চলে গেল। সেদিন আমরা প্রথমবার মাথা উঁচু করে দাঁড়ালাম। সন্ধ্যায় আমি আর ঈশা একসাথে বসেছিলাম। আমি বললাম, আজ আমরা জিতলাম। ঈশা বলল, না, আমরা শুধু নিজেদের মতো বাঁচতে শুরু করেছি। সমাজের সামনে দাঁড়িয়ে আমরা জিতেছিলাম, কিন্তু জীবন কখনো এত সহজ হয় না। কয়েকদিন পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে আসছিল। আমি আর ঈশা একসাথে নতুন স্বপ্ন গড়ছিলাম। হঠাৎ একদিন ঈশা খুব চুপচাপ হয়ে গেল। আমি খেয়াল করছিলাম ও আগের মতো কথা বলছে না। কাছে গেলে দূরে ঠেলে দিচ্ছে, কেমন যেন একটু দূরে দূরে থাকছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ঈশা হাসার চেষ্টা করলো, কিছু না। কিন্তু আমি বুঝেছিলাম কিছু একটা ঠিক নেই। সেদিন রাতে ঈশা বারান্দায় দাঁড়িয়েছিল। আমি ধীরে গিয়ে পাশে দাঁড়ালাম। আমাকে বলবি না কি হয়েছে? ঈশা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর ধীরে বলল, আমাকে হয়তো এই শহর ছেড়ে যেতে হবে। আমার বুকটা ধক করে উঠল। কি? ঈশা বলল, একটা চাকরির সুযোগ এসেছে, কিন্তু অন্য শহরে। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। সবকিছু আবার ভেঙে পড়ছে মনে হচ্ছিল। যাবি? ঈশা আমার দিকে তাকালো, চোখে দ্বিধা। আমি জানি না। আমি ধীরে বললাম, তুই গেলে আমরা? ঈশা কাছে এসে আমার হাত ধরলো। আমি তোকে ছেড়ে যেতে চাই না। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আবার একটা সিদ্ধান্ত, আবার একটা পরীক্ষা। আমি চোখ নামিয়ে বললাম, তোর স্বপ্নটা কি আমার জন্য থেমে যাবে? ঈশা চুপ। আমি ধীরে বললাম, ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, একজনের স্বপ্নকে বাঁচিয়ে রাখাও ভালোবাসা। ঈশার চোখ বুজে উঠল। তোমাকে যেতে বলছিস? আমি কাপা হাসি দিয়ে বললাম, আমি তোকে আটকাতে চাই না। ঈশা হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো। আমি দূরে গেলেও তোকে হারাবো না তো? আমি চোখ বন্ধ করে বললাম, না, যদি সত্যি ভালোবাসিস। সেদিন আমরা বুঝলাম ভালোবাসার সবচেয়ে কঠিন পরীক্ষা হলো দূরত্ব। ঈশা চলে যাওয়ার দিনটা স্টেশনটা ভীষণ ভিড় ছিল, কিন্তু আমার কাছে সবকিছু ফাঁকা লাগছিল। ঈশা আমার সামনে দাঁড়িয়ে হাতটা শক্ত করে ধরে আছে। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি হেসে বললাম, আমি অপেক্ষা করব। ট্রেনের সিটি বাজলো, সময় ফুরিয়ে আসছে। ঈশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, বলল, নিজের খেয়াল রাখিস। আমি কাপা গলায় বললাম, তুইও। সময় মতো খাওয়া দাওয়া করিস, নিজের যত্ন নিস। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। ঈশা জানলার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে, আর আমি চোখের জল আটকাতে পারলাম না। সেদিন আমাদের মধ্যে প্রথম দূরত্ব তৈরি হলো। একদিন সব ঠিকঠাকই চলছিল, ফোন, মেসেজ, প্রতিদিন কথা। কিন্তু ধীরে ধীরে সব বদলাতে শুরু করলো। ঈশা ব্যস্ত হয়ে পড়েছে, কল কমে যাচ্ছে, মেসেজের উত্তর দিতে দেরি হচ্ছে। আমি ফোন করে বললাম, তুই এত ব্যস্ত কেন? ঈশা ক্লান্ত গলায় বলল, কাজের চাপ খুব। আমি চুপ হয়ে গেলাম, কিন্তু মনে একটা ভয় ঢুকে গেল। ও কি দূরে সরে যাচ্ছে? একদিন রাতে আমি ফোন করলাম,
কেউ রিসিভ করলো না। আবার করলাম, তবুও না। হঠাৎ একটা মেসেজ এলো, আমি এখন কথা বলতে পারবো না। আমার বুকটা হালকা ভেঙে গেল। পরের দিন আমি সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখলাম। ঈশা, তার পাশে একটা নতুন মেয়ে। দুজনই হাসছে, খুব কাছাকাছি। আমার মাথা ঘুরে গেল। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, ওটা কে? ঈশা একটু চুপ করে বলল, ও অফিসের কলিগ। আমি রাগে বললাম, তাহলে এত লুকোচুরি কেন? ঈশা বলল, তুই ভুল ভাবছিস। আমি কাঁপা গলায় বললাম, আমি কি সত্যিই ভুল ভাবছি? নীরবতা। সেদিন আমাদের মধ্যে প্রথম ভুল বোঝাবুঝি তৈরি হলো। রাতটা খুব কষ্টে কাটলো। আমি জানলার পাশে বসেছিলাম, চাঁদের দিকে তাকিয়ে ভাবছিলাম, ভালোবাসা কি শুধু কাছেতেই আটকে থাকে, নাকি দূরে গেলে ধীরে ধীরে হারিয়ে যায়? রাতটা কেটে গেল, কিন্তু আমার ভেতরের অশান্তি থামলো না। পরের দিন আমি নিজেই ফোন করলাম ঈশাকে। ও রিসিভ করলো, কিন্তু গলার স্বরটা ঠান্ডা। হ্যালো। আমি সরাসরি বললাম, আমাদের মধ্যে কি কিছু বদলে গেছে? ঈশা চুপ। তুই আগের মতো নেই। ও একটু বিরক্ত হয়ে বলল, সব কিছু নিয়ে এত সন্দেহ করিস কেন? আমার গলা কেঁপে উঠল, কারণ আমি তোকে হারানোর ভয় পাচ্ছি। কিছুক্ষণ নীরবতা। ঈশা বলল, আমি তোকে হারাতে চাই না, কিন্তু তুই আমাকে বুঝতে চাইছিস না। আমি অবাক। আমি বুঝতে চাইছি না? ঈশা এবার একটু জোরে বলল, আমি এখানে একা, নতুন জায়গা, নতুন মানুষ, কাজের চাপ, সব সামলাতে হচ্ছে। আমার চোখ ভিজে উঠল। আর আমি? ঈশা চুপ। আমি কষ্টে বললাম, আমি তোকে মিস করি প্রতিটা মুহূর্তে। ঈশা নরম হয়ে গেল। আমিও করি, কিন্তু এই আমিও করি শুনতে ঠিক আগের মতো লাগলো না। আমি ধীরে বললাম, ও মেয়ে, ওর সাথে তোর কিছু আছে? ঈশা একটু থেমে বলল, না। কিন্তু তার সেই না আমার মনকে শান্ত করতে পারলো না। আমি কাঁপা গলায় বললাম, তুই কি সত্যি বলছিস? ঈশা এবার বিরক্ত হয়ে গেল। তুই যদি আমাকে বিশ্বাস না করিস, তাহলে এই সম্পর্ক রাখার মানে কি? আমার বুকটা ভেঙে গেল। মানে তুই কি বলতে চাইছিস? ঈশা চুপ। তারপর ধীরে বলল, আমাদের একটু দূরত্ব দরকার। আমি স্তব্ধ। কি? আমাদের দুজনেরই ভাবার সময় দরকার। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। তুই আমাকে ছেড়ে যাচ্ছিস? ঈশা কিছু বলল না, লাইনটা কেটে গেল। সেদিন আমাদের ভালোবাসা প্রথমবারের মতো ভেঙে যাওয়ার মুখে দাঁড়ালো। আমি মেঝেতে বসে পড়লাম। সবকিছু ফাঁকা লাগছিল। মনে মনে ভাবছিলাম, ভালোবাসা কি এত সহজে শেষ হয়ে যায়? ঈশা ফোনটা কেটে দেওয়ার পর আমার চারপাশটা একদম নিস্তব্ধ হয়ে গেল। আমি বিছানায় বসেছিলাম, চোখের জল থামছিল না, পাগল পাগল লাগছিল। ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এলো, অচেনা নাম্বার। তুমি কি ঈশাকে সত্যি ভালোবাসো? আমি অবাক হয়ে রিপ্লাই দিলাম, আপনি কে? সঙ্গে সঙ্গে রিপ্লাই, আমি সেই মেয়ে যার সাথে তুমি ছবি দেখেছ। আমার বুকটা কেঁপে উঠল। তুমি ঈশার কি? কিছুক্ষণ পর রিপ্লাই এলো, আমি ওর কলিগ, কিন্তু আজ যা বলবো সেটা শুনে তুমি অবাক হবে। আমার হাত কাঁপছিল। ঈশা ইচ্ছে করে তোমার থেকে দূরে যাচ্ছে। আমি অবিশ্বাসে লিখলাম, মানে? ও লিখলো, ঈশার বাড়িতে সমস্যা হয়েছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ওর পরিবার জেনে গেছে তোমাদের সম্পর্কের কথা। আমি স্তব্ধ। কি? ও লিখলো, ওকে খুব চাপ দেওয়া হচ্ছে, এমনকি হুমকিও দেওয়া হয়েছে। আমার চোখে জল চলে এলো। তাহলে ঈশা আমাকে দূরে ঠেলে দিচ্ছে আমার জন্য? ওর রিপ্লাই, হ্যাঁ। আমার বুকটা ভেঙে গেল। সেই মুহূর্তে সবকিছু পরিষ্কার হয়ে গেল। ঈশার বদলে যাওয়া, ওর ঠান্ডা কথা, দূরত্ব চাইবার সিদ্ধান্ত, সবকিছুই ছিল আমাকে বাঁচানোর জন্য। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। ঈশা কল করেছে। আমি কপা হাতে রিসিভ করলাম। হ্যালো। ঈশার গলা ভাঙা, তুই ঠিক আছিস? আমি চোখ মুছে বললাম, তুই আমাকে কেন কিছু বলিসনি? ঈশা চুপ। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি সব জানি। ঈশা হঠাৎ কেঁদে উঠল, আমি তোকে কষ্ট দিতে চাইনি।
তাই দূরে সরিয়ে দিচ্ছিলাম। আমার বুকটা ভেঙে যাচ্ছিল। তুই কি ভাবলি আমি তোকে ছেড়ে চলে যাব? ঈশা কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পেয়েছিলাম। আমি দৃঢ় গলায় বললাম, আমি কোথাও যাচ্ছি না। যাই হোক, আমরা একসাথে লড়বো। লাইনের ওই পাশে নিস্তব্ধতা। তারপর ঈশা বলল, তুই সত্যি আসবি? আমি বললাম, হ্যাঁ, এবার আমি আসবো তোর কাছে। সেদিন আমাদের ভালোবাসা আবার নতুন করে শুরু হলো, কিন্তু এবার লড়াইয়ের জন্য। আমি আর এক মুহূর্ত দেরি করিনি, রাতভর ঘুমাইনি। সকালে প্রথম ট্রেনটা ধরে রওনা দিলাম ঈশার শহরের দিকে। ট্রেনের জানলার বাইরে সবকিছু দ্রুত বদলাচ্ছিল, কিন্তু আমার ভেতরে একটা জিনিস স্থির, আমি এবার ওকে একা ছাড়বো না। পুরো রাস্তা জুড়ে ঈশার কথা, আমাদের মুহূর্তগুলো, প্রথম দেখা, প্রথম হাসি, প্রথম ছোঁয়া, মিলনের রাত, সবকিছু একসাথে মনে পড়ছিল। মাঝে মাঝে ভয়ও হচ্ছিল যদি দেরি হয়ে যায়। স্টেশনে নামার পর আমি চারপাশে তাকালাম, সবকিছু অচেনা, কিন্তু আমার একটাই লক্ষ্য। ঈশা বলেছিল, সোজা বাড়িতে চলে আয়। ওর গলার স্বরটা এখনো কানে বাজছে। আমি ধীরে ধীরে ওদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। বড় গেট, ভেতরে নিস্তব্ধতা। আমার হাত কাঁপছিল, তবু আমি দরজায় কড়া নাড়লাম। দরজা খুললেন ঈশার বাবা। তার চোখে কঠোরতা, মুখে অস্বস্তি। তুমি? আমি নিজেকে সামলে বললাম, আমি ঈশার সাথে দেখা করতে এসেছি। তিনি কিছু বলার আগেই ভেতর থেকে ঈশার কণ্ঠ ভেসে এলো, বাবা, ওকে আসতে দাও। আমি ভেতরে ঢুকলাম। ঘরটা যেন ভারী হয়ে আছে। দেয়ালে ঘড়ির টিকটিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ঈশা কোনায় দাঁড়িয়ে, চোখ লাল, মুখটা ক্লান্ত। আমাকে দেখেই ও এগিয়ে এলো। তুই এসেছিস? ওর গলার স্বর শুনেই আমার সব ভয় কেটে গেল। আমি ধীরে বললাম, তোকে একা ছাড়বো না বলেছিলাম। ঈশা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ঈশার মা জোরে বলে উঠলেন, এই সম্পর্ক আজই শেষ হবে। ঘরটা যেন কেঁপে উঠল। আমি চুপ করে দিয়ে রইলাম কয়েক সেকেন্ড, তারপর ধীরে বললাম, কেন? ঈশার বাবা এগিয়ে এলো। কারণ এটা স্বাভাবিক না। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, স্বাভাবিক না মানে কি? তিনি একটু থেমে গেলেন। আমি আবার বললাম, যেটা সবাই করে সেটাই স্বাভাবিক, আর যেটা মন চায় সেটা ভুল। ঘরের ভেতর অদ্ভুত নীরবতা নেমে এলো। ঈশা আমার পাশে এসে দাঁড়ালো। ওর হাতটা কাঁপছিল। আমি ধীরে ওর হাতটা শক্ত করে ধরলাম। ঈশার মা আবার বলল, তুমি কি ওকে নিয়ে পালিয়ে যেতে এসেছো? আমি মাথা নেড়ে বললাম, না। সবাই একটু অবাক। আমি শান্ত গলায় বললাম, আমি পালাতে চাই না, আমি লুকিয়ে থাকতে চাই না। একটু থেমে, আমি চাই আপনারা আমাদের মেনে নিন। ঘরের ভেতরে অদ্ভুত নীরবতা নেমে এলো। ঈশার বাবার চোখে রাগ, অসম্ভব। আমার বুক কেঁপে উঠল, তবু থামলাম না। অসম্ভব কেন? তিনি জোরে বললেন, কারণ সমাজ এটা মেনে নেয় না। আমি এবার একটু সামনে এগিয়ে গেলাম। সমাজ কি আমাদের জীবনের দায়িত্ব নেবে? তিনি চুপ। আমি ধীরে বললাম, যদি আমরা কাঁদি, যখন আমরা ভেঙে পড়ি, তখন কি সমাজ আমাদের পাশে থাকে? কেউ উত্তর দিল না। ঈশা হঠাৎ বলে উঠল, আমি আর পারছি না। সবাই ওর দিকে তাকালো। ঈশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি লুকিয়ে থাকতে পারবো না। ও আমার হাতটা আরো শক্ত করে ধরল। আমি ওকে ভালোবাসি। এই কথাটা যেন পুরো ঘরটাকে থামিয়ে দিল। ঈশার মা ধীরে বসে পড়লেন, চোখে জল। কাপা গলায় বলল, এই পথটা খুব কঠিন। ঈশা মাথা নিচু করে বলল, জানি, তবু আমি ওর সাথে থাকতে চাই। ঈশার মা এবার আমার দিকে তাকালো দীর্ঘ সময় ধরে। তুমি কি ওকে সুখে রাখবে? আমি একটু এগিয়ে গিয়ে বললাম, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ওর পাশে থাকবো, যাই হোক না কেন। ঘরের ভেতর নীরবতা। ঈশার বাবা ধীরে বলল, আমাদের সময় লাগবে। এবার তার গলায় আর আগের মতো রাগ নেই। আমি মাথা নেড়ে বললাম, আমরা অপেক্ষা করব। ঈশা হঠাৎ আমাকে জড়িয়ে ধরল। ওর কান্না আমার কাঁধে ভিজে যাচ্ছে। সেদিন আমরা পুরোপুরি জিতিনি, কিন্তু ভালোবাসাকেও হারতে দিইনি। বাইরে সূর্যটা একটু একটু করে উঠছিল, নতুন দিনের মতো, নতুন শুরু।
ঈশার বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমরা দুজনেই কিছুক্ষণ চুপ ছিলাম, রাস্তার ধারে দাঁড়িয়ে, শুধু একে অপরের হাত ধরে। কথা বলার মতো অনেক কিছু ছিল, তবু কেউ কিছু বলছিলাম না। আমি ধীরে বললাম, আমরা কি পারবো? ঈশা আমার দিকে তাকালো, চোখে ক্লান্তি, ভয় আর সাথে একটা অদ্ভুত শান্তি। আমরা আগেও পারিনি। ও থামলো, কিন্তু এবার পারবো। আমি হালকা হেসে বললাম, এই আত্মবিশ্বাস কোথা থেকে এলো? আমি ঈশার একটু কাছে এসে বলল, কারণ এবার তুই আছিস। আমার বুকটা হালকা কেঁপে উঠল। আমরা ধীরে হাঁটতে লাগলাম। রাস্তার লাইটগুলো একে একে জ্বলছে, সবকিছু যেন অন্যরকম লাগছিল। ঈশা হঠাৎ বলল, চল কোথাও বসি। আমরা একটা শান্ত পার্কে গিয়ে বসলাম, চারপাশে হালকা বাতাস। আমি বললাম, তুই সত্যিই ভয় পেয়েছিলি? ঈশা মাথা নিচু করে বলল, খুব। আমি ভাবছিলাম যদি তোকে হারিয়ে ফেলি। আমি ওর হাতটা নিজের হাতে নিলাম। তুই আমাকে হারাতে পারবি না। ঈশা একটু হেসে বলল, এত কনফিডেন্স? আমি ধীরে বললাম, কারণ আমি তোর। ঈশা চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। আর তুই আমার। কথাটা শেষ করার আগেই ঈশা ধীরে আমার কাঁধে মাথা রাখলো। সময়টা যেন থেমে গেল। হালকা বাতাস, নীরব রাত, আর আমরা ধীরে বললাম, আমরা কি একসাথে থাকবো? ঈশা চোখ বন্ধ করে বলল, সবকিছুর বিরুদ্ধে গিয়ে হলেও। আমি একটু হাসলাম। তাহলে শুরু করি। ঈশা মাথা তুলে আমার দিকে তাকালো। কি? আমি বললাম, আমাদের নতুন জীবন। ঈশার চোখে হালকা জল চলে এলো, কিন্তু এটা দুঃখের না, স্বস্তির। হ্যাঁ, সেদিন আমরা কোনো বড় সিদ্ধান্ত নিইনি, কোনো নাটকীয় কিছু হয়নি। শুধু একটা ছোট্ট প্রতিশ্রুতি ছিল, আমরা একসাথে থাকবো। ঈশা ধীরে আমার হাতটা চেপে ধরল। তুই আমার সবচেয়ে বড় সাহস। আমি হেসে বললাম, আর তুই আমার সবচেয়ে বড় ভালোবাসা। রাতটা ধীরে ধীরে গভীর হচ্ছিল, আর আমাদের গল্প একটা নতুন দিকে এগোচ্ছিল। পরের কয়েকদিন সবকিছু যেন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। আমি শহরেই থেকে গেলাম। ঈশার কাছাকাছি একটা ছোট্ট বাড়ি ভাড়া নিলাম। বাড়িটা খুব বড় না, একটা ছোট্ট ঘর, একটা রান্নাঘর আর একটা জানলা, যেখান দিয়ে বিকেলে রোদটা ভেতরে ঢুকে পড়ে। প্রথম দিন ঈশা দরজার সামনে দাঁড়িয়ে বলল, এটাই আমাদের নতুন শুরু। আমি হেসে বললাম, ছোট কিন্তু নিজের। ঈশা ঘরে ঢুকে চারপাশে তাকালো, তারপর হঠাৎ ঘুরে আমাকে জড়িয়ে ধরলো। আমি বিশ্বাসই করতে পারছি না। আমি মৃদু হেসে বললাম, এটা স্বপ্ন না, এবার সত্যি। সেদিন আমরা একসাথে ঘরটা সাজালাম। পুরনো একটা টেবিল, দুটো কাপ, একটা ছোট্ট গাছ, সবকিছুতেই যেন আমাদের গল্প লুকিয়েছিল। ঈশা বলল, এই গাছটা বড় হবে, ঠিক আমাদের মতো। আমি হেসে বললাম, তাহলে নিয়ম করে জল দিতে হবে। ঈশা চোখটিকে টিপে বলল, ভালোবাসা দিলেই হবে। দিনগুলো ছোট ছোট সুখে ভরে উঠেছিল। সকালে আমি চা বানাতাম। ঈশা ঘুম থেকে উঠে অর্ধেক চোখ খুলে বলতো, এত সকালে কে উঠতে বলে? আমি হেসে বলতাম, তোর জন্য। ঈশা এসে আমার কাঁধে মাথা রাখতো। রাতগুলো আরো শান্ত, আরো কাছের, আরো স্বপ্নময় হয়ে উঠেছিল। কখনো ছাদে গিয়ে বসতাম, তারার দিকে তাকিয়ে ঈশা বলতো, এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। আমি ধীরে বলতাম, শেষ হবে না। কিন্তু সবকিছু এত সহজ ছিল না। মাঝে মাঝে ঈশার বাড়ি থেকে ফোন আসতো। ও চুপ হয়ে যেত। আমি বুঝতাম লড়াইটা এখনো শেষ হয়নি। একদিন রাতে ঈশা চুপচাপ বসেছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ঈশা ধীরে বলল, বাড়ি থেকে আবার চাপ দিচ্ছে। আমার বুকটা আবার হালকা কেঁপে উঠল। তুই ভয় পাচ্ছিস? ঈশা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না, এখন আর না। ও আমার হাতটা ধরলো, কারণ তুই আছিস। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমরা একসাথে আছি, সেটাই সবচেয়ে বড় শক্তি। ঈশা হালকা হেসে বলল, আমরা কি সত্যিই পারবো? আমি ওর কপালে চুমু খেলাম। নরম ভালোবাসার মুহূর্ত। আমরা অনেক দূরে চলে এসেছি, এবার আর থামবো না। ঈশা চোখ বন্ধ করে হাসলো। সেদিন আমাদের ছোট্ট ঘরটা ভালোবাসায় ভরে উঠেছিল। দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল। আমাদের ছোট্ট ঘর, ছোট্ট ছোট্ট হাসি, আর একসাথে থাকা।
সবকিছু যেন একটা স্বপ্নের মতো লাগছিল, কিন্তু আমরা দুজনেই জানতাম এই স্বপ্নটাকে সত্যি করতে হলে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। একদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল হালকা। জানলার পাশে বসেছিলাম আমরা। ঈশা হঠাৎ বলল, আমরা কি সারা জীবন এইভাবেই লুকিয়ে থাকবো? আমি চুপ হয়ে গেলাম। ওর কথাটা সত্যি, আমরা একসাথে আছি, কিন্তু এখনো সবকিছু স্বাভাবিক হয়নি। আমি ধীরে বললাম, তুই কি চাইছিস? ঈশা আমার দিকে তাকালো, চোখে দৃঢ়তা। আমি চাই আমরা সবাইকে জানাই। আমার বুকটা ধক করে উঠল। সবাইকে? হ্যাঁ, আমার পরিবার, আত্মীয় স্বজন, সবাইকে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। ভয়টা আবার ফিরে আসছিল, কিন্তু এবার আমি একা না। আমি ধীরে বললাম, তাহলে আমরা একসাথে বলবো। ঈশার চোখে হালকা জল চলে এলো। তুই সত্যি? আমি হেসে বললাম, আমি তোকে কখনো একা ছাড়বো না। পরের দিন আমরা সিদ্ধান্ত নিলাম ঈশার বাড়িতে আবার যাব। সেই একই দরজা, সেই একই ঘর, কিন্তু এবার আর আগের মতো ভাঙা না, আমরা শক্ত। ঈশার বাবা মা আমাদের দেখে অবাক হলো। ঈশা এগিয়ে গিয়ে বলল, আমরা কথা বলতে এসেছি। ঘরটা আবার চুপ। আমি ধীরে বললাম, আমরা লুকিয়ে থাকতে চাই না। ঈশা বলল, আমরা একসাথে থাকতে চাই সারা জীবন। ঈশার বাবা দীর্ঘশ্বাস ফেলল। তোমরা বুঝতে পারছো এটা কতটা কঠিন? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, কিন্তু আমরা প্রস্তুত। ঈশার মা ধীরে বলল, সমাজ অনেক কথা বলবে। ঈশা শান্ত গলায় বলল, সমাজ আমাদের জীবনটা বাঁচবে না। কিছুক্ষণ নীরবতা। তারপর ঈশার মা ধীরে উঠে আমাদের কাছে এলো। তিনি আমাদের দিকে তাকালো। তুমি কি সত্যি ওকে ভালোবাসো? আমি এক মুহূর্ত না ভেবে বললাম, হ্যাঁ, নিজের থেকেও বেশি। তিনি ঈশার দিকে তাকালো। আর তুমি? ঈশা চোখ ভিজে বলল, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। কয়েক সেকেন্ড চুপ, সবাই চুপ। তারপর ঈশার মা ধীরে আমাদের দুজনের হাত একসাথে করে দিল। তাহলে চেষ্টা করে দেখো। আমার চোখ ভিজে গেল। ঈশা কেঁদে ফেলল। ঈশার বাবা চুপচাপ বসেছিল। তারপর ধীরে বলল, আমাদের সময় লাগবে, কিন্তু আমরা তোমাদের বিরুদ্ধে না। সেদিন আমরা প্রথমবার স্বীকৃতির আলোটা দেখতে পেলাম। বাড়ি থেকে বেরিয়ে ঈশা আমাকে জড়িয়ে ধরল। আমরা পেরে গেছি। আমি হেসে বললাম, আমরা শুরু করেছি। দিনগুলো বদলে যাচ্ছিল। আগের মতো ভয় আর লুকিয়ে থাকা নেই। ধীরে ধীরে সবকিছু ঠিক জায়গায় বসতে শুরু করলো। ঈশার বাড়ি থেকেও এখন মাঝে মাঝে ফোন আসে। আগের মতো রাগ না, বরং খোঁজ নেওয়া। একদিন ঈশা হেসে বলল, মা আজ আমাকে জিজ্ঞেস করছিল তুই কি খেয়েছিস। আমি অবাক হয়ে বললাম, সত্যি? ঈশা মাথা নাড়িয়ে হেসে ফেলল, হ্যাঁ, আর বলল, ওকে নিয়ে একদিন বাড়িতে আসিস। আমার বুকটা ভরে উঠল। তাহলে আমরা সত্যিই জিতেছি। ঈশা আমার হাত ধরল। ভালোবাসা জিতেছে। কয়েকদিন পর আমরা আবার গেলাম সেই বাড়িতে, কিন্তু এবার সবকিছু আলাদা। দরজা খুলতে ঈশার মা হালকা হাসলো। ভেতরে আসো। আমার চোখ ভিজে উঠেছিল। আমরা একসাথে ভেতরে ঢুকলাম। টেবিলে চা, কিছু জলখাবার। সবকিছু যেন স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। ঈশার বাবা ধীরে বলল, তোমরা কি ভবিষ্যৎ নিয়ে ভেবেছ? আমি আর ঈশা একে অপরের দিকে তাকলাম আর বললাম, হ্যাঁ, আমরা একসাথে থাকতে চাই সারা জীবন। ঈশা মাথা নাড়িয়ে বলল, আমরা একটা ছোট্ট জীবন চাই, শান্ত, নিজের মতো। ঈশার মা ধীরে বলল, তাহলে একে অপরকে কখনো ছেড়ে যেও না। ঈশা ধীরে বলল, কখনো না। সেদিন রাতে আমাদের ছোট্ট ঘরে ফিরলাম। জানলার পাশে দাঁড়িয়েছিলাম দুজনে। চাঁদের আলো ঘরের ভেতরে ঢুকছে। আমি ধীরে বললাম, আমরা এত দূর চলে এসেছি। ঈশা আমার দিকে তাকালো। আরো অনেকটা পথ বাকি। আমি ওর হাতটা ধরে বললাম, একসাথে থাকলে সব সহজ। ঈশা হালকা হেসে কাছে এলো। আমরা কি একটা প্রতিশ্রুতি দেব? আমি বললাম, কি? ঈশা আমার চোখের দিকে তাকিয়ে বলল, যাই হোক, যতই ঝড় আসুক, আমরা একে অপরের হাত কখনো ছাড়বো না। আমার চোখ ভিজে উঠল। আমি ধীরে বললাম, প্রমিস। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। বাইরে চাঁদের আলো, ভেতরে নিঃশব্দ ভালোবাসা। সেদিন কোনো বড় অনুষ্ঠান হয়নি, কোনো বড় আড়ম্বর না, শুধু দুটো হৃদয় একসাথে থাকার প্রতিশ্রুতি।
এভাবেই একটা অসমাপ্ত ভালোবাসার গল্প শেষ পর্যন্ত সম্পূর্ণ হলো। শেষ, কিন্তু ভালোবাসা কখনো শেষ হয় না। কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এমন সুন্দর সুন্দর গল্প পেতে প্রাইড সাহিত্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো নতুন গল্পের জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।